ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 9-এর হিট পড়াচ্ছিলাম। তাপগ্রাহিতা হয়ে গেছে থার্মাল ক্যাপাসিটি। তাপগ্রাহিতা কোনো বস্তু উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বাড়াতে বা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাই তাপগ্রাহিতা। ফাইন। এবার আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে বস্তু জল সম বা ওয়াটার ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, সেটা কি? ওয়াটার ইকুইভ্যালেন্ট বা ওয়াটার ইকুইভ্যালেন্ট অফ এ সাবস্টেন্স। তাহলে কোনো পদার্থের জলসম কার? পদার্থের। তাহলে বেটার হবে ওয়াটার ইকুইভ্যালেন্ট অফ সাবস্টেন্স। তাহলে কার? বস্তুর। তাহলে একটা বস্তু নাও, তাহলে যে কোনো ভরের একটা বস্তু নিয়ে তার উষ্ণতা বৃদ্ধি করো 1 ডিগ্রি সেলসিয়াস হতে পারে বা কেলভিন হতে পারে বা 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি। তাহলে এর জন্য তো একটা হিট লাগছে, তাপ লাগছে। তাহলে কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন, ঠিক আছে, এটা করতে একটা তাপ দরকার। তা এইটা ধরো এইচ পরিমাণ তাপ দরকার। তাহলে সেই তাপটা যে পরিমাণ, এটা কি? ওয়াটার। যে পরিমাণ ডাব্লিউ গ্রাম আমি জানি না, যে পরিমাণ জলের উষ্ণতাকে কত ডিগ্রি? 1 ডিগ্রি সেলসিয়াস অর 1 কেলভিন বৃদ্ধি করতে পারে। তাহলে এখানে আমি ফারেনহাইটটা নিয়ে নিই কেন? কারণ সেটা আমরা ইউজ করি না, আমরা ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন ইউজ করি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? তাহলে জলসম কি? কোনো বস্তুর উষ্ণতা, পার্টিকুলার একক নয়, তাহলে তো সে স্পেসিফিক হিট হয়ে যেত। কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন, সেই তাপটা দিয়ে যত পরিমাণ, যত ভরের জলের উষ্ণতাকে আমি 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করতে পারবো, সেই ওয়েট, ঠিক আছে, সেই ওয়েটটাই হবে, সেই ওয়েট অফ ওয়াটারই হবে এই বস্তুর ওয়াটার ইকুইভ্যালেন্ট। তাহলে কার সঙ্গে সমান? জলের সঙ্গে। ঠিক আছে, জলের সঙ্গে একটা কম্পারেটিভ স্টাডি করে আমরা দেখছি। তাহলে আবার বলি, কোনো বস্তু তার উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন, সেই তাপটা দিয়ে যে পরিমাণ, আমি জানি না ডাব্লিউ কত গ্রাম, যে পরিমাণ জলের উষ্ণতাটাকে আমি 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করতে পারবো, সেই পরিমাণটাই, সেই গ্রামটাই হচ্ছে ওই বস্তু, যে বস্তুটা নিয়েছি তার জলসম বা ওয়াটার ইকুইভ্যালেন্ট। তাহলে লেটস ডিফাইন দ্য ফ্যাক্ট। এই যে ঘটনাটা ঘটলো, এটাকে যদি ডিফাইন করি তাহলে কি হবে? তাহলে আমরা বলতে পারি কি, ব্ল্যাক কালার ইউজ করা বেটার। হ্যাঁ, কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন, সেই পরিমাণ তাপ দিয়ে সেই পরিমাণ তাপ দিয়ে যে পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করা যাবে, সেই পরিমাণকে ওই বস্তুর জলসম বলে। তাহলে দেখো, যে ঘটনাটা বললাম সেটাই, কোনো বস্তুর 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধির জন্য যে তাপের প্রয়োজন, সেই পরিমাণ তাপ দিয়ে
যে পরিমাণ জলের উষ্ণতাকে 1°C বা 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি করা যাবে সেই পরিমাণকে সেই জলের পরিমাণকে কি বলা হয়, ওই বস্তুর জলসম বলে। এই জলসমটাকে আমি কি করে বার করব, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এবার ধরো বস্তুর ম্যাথামেটিক্যালি গাণিতিক উপায় কি করে লিখব, বস্তুর ভর সমান ধরো m গ্রাম। তাহলে কি হলো, আপেক্ষিক তাপ সমান ধরো s। তাহলে তাপগ্রাহিতা h সমান সমান m ইন্টু s ইন্টু t। তাহলে টিটা যদি 1 হয় তাহলে h ইজ ইকুয়াল টু ms। তাহলে এই ms পরিমাণ যে তাপ, সেটাই বস্তুর উষ্ণতা 1°C বা 1 কেলভিন বৃদ্ধি করতে পারে। তাহলে টির ভ্যালু কত, যেহেতু t ইজ ইকুয়াল টু 1°C বা কেলভিন। তাহলে এটাই আমরা শিখে এসেছি যে m বস্তুর ভরকে যদি আপেক্ষিক তাপ দিয়ে গুণ করা হয় সেটাই হচ্ছে তার তাপগ্রাহিতা। তাহলে বস্তুর উষ্ণতা, আমি ভরটা এখানে একক নয়, ঠিক না, আমি তো প্রথমেই বলেছি। তাহলে বস্তুর উষ্ণতা 1°C বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন, সেই তাপটা হচ্ছে m ইন্টু s। ঠিক আছে, এবার দেখো জলসমটার সঙ্গে আমি কি করে এটাকে সম্পর্ক তৈরি করব, সেটা হচ্ছে দেখো জলের ক্ষেত্রে এবার ভাবো তো, 1 ক্যালোরি তাপ দিয়ে 1 গ্রাম জলের উষ্ণতা, 1 ক্যালোরি তাপ দিয়ে আমরা কি করি, যদি আমি সিজিএসে ভাবি, 1 ক্যালোরি তাপ দিয়ে 1 গ্রাম জলের উষ্ণতা 1°C বৃদ্ধি করা যায়। তাহলে ইন সিজিএস ভাবো, এটা করছি ইন সিজিএস, কেননা জুল হলেই তো তখন একটা অন্য ভ্যালু চলে আসবে, 4200 জুল, তাই তো। তাহলে 1 ক্যালোরি তাপ দিয়ে 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করা যায়। তাহলে আমি তো এই পরিমাণ ms পরিমাণ তাপ দিয়ে কতটা ms পরিমাণ যদি তাপ দিই, তাহলে দেখো ms ক্যালোরি তাপ দিয়ে কত গ্রামের করতে পারো, ms গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করা যায়। যদি 1 ক্যালোরি তাপ দিয়ে 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করা যায়, তাহলে ms ক্যালোরি তাপ দিয়ে, যেটা বস্তুকে ms ক্যালোরি তাপ দিয়েই তো 1°C উষ্ণতা বৃদ্ধি করেছে, তাহলে সেই পরিমাণ তাপ দিয়ে কত গ্রাম জলের উষ্ণতা বৃদ্ধি করা যায়, ms গ্রাম জলের উষ্ণতা বৃদ্ধি করা যায়। তাহলে আমরা বুঝতে পারছি যে ms গ্রাম জলের উষ্ণতা বৃদ্ধি করা যায়। তাহলে জলটা W, যেটা আমি জানতাম না, তার সঙ্গে বস্তুর এই যে 1°C বৃদ্ধি করতে যেতে তাপের প্রয়োজন হয়েছে, তার সঙ্গে যেটা ওয়াটার ইকুইভ্যালেন্ট জলসম বার করছে, সেই জলসমটা কি করে সম্পর্কযুক্ত, তাহলে ms ক্যালোরি তাপ যেটা দিয়ে 1°C উষ্ণতা বৃদ্ধি করেছো, তাহলে সেটা সমান সমান জলের কতটা জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে পারবে, ms গ্রাম। এই সম্পর্ক থেকেই পেয়ে যাচ্ছি। তাহলে W সমান m ইন্টু s। ইন সিজিএস এ আমি এই সম্পর্কটা নির্ণয় করে ফেললাম, W সমান সমান m s। তাহলে ওয়াটার ইকুইভ্যালেন্ট বার করা খুব সোজা। কোনো বস্তুর জলসম বার করতে গেলে বস্তুর ভর আর তার আপেক্ষিক তাপ দিয়ে যদি গুণ করে দাও, তাহলে জলসম এত গ্রাম বেরিয়ে যায়। তাহলে বোঝা গেল জলসম কি করে বার করতে হয়, বস্তুর ভর গুণিত সেই বস্তুটা যার জলসম বার করছি তার আপেক্ষিক তাপ, দুটো গুণ করলে তার জলসম বেরিয়ে যাবে। ডাব্লুটা কি, সেই পরিমাণ জল, তত গ্রাম জল যার উষ্ণতা আমি 1°C বৃদ্ধি করতে পারি, কি পরিমাণ তাপ দিয়ে, এই পরিমাণ তাপ দিয়ে, যে তাপ দিয়ে বস্তুর উষ্ণতা 1°C বৃদ্ধি করেছি। W সমান ms। এইবার তাহলে এবার এর একক কি হবে, কিলোগ্রাম বা গ্রাম, ঠিক আছে, ফাইন। তাহলে লেটস ডু এ প্রবলেম, তাহলে বুঝতে পারবে। বেশ, একটা প্রবলেম লিখি। হ্যাঁ, তাহলে দেখো, বা যদি বলা হয় বলো তো, কোনো বস্তুর জলসম 50 গ্রাম, কোনো বস্তুর জলসম সমান 50 গ্রাম, এর মানেটা কি, কোনো বস্তুর জলসম হচ্ছে 50 গ্রাম, তার মানেটা কি, তাহলে জলসম যদি 50 গ্রাম হয়, তার মানেটা হচ্ছে কি, ঠিক আছে, যে কোনো, তাহলে এই 50 গ্রামটা কি অ্যাকচুয়ালি আমরা একটু ভেবে নিই।
এই ডাব্লিউ সমান 50 গ্রাম যেটা জলের ওয়েট বেরিয়েছে জল সম, তাহলে এইটা ইকুয়াল টু এমএস, এমএস ইজ ইকুয়াল টু এইচ, যে পরিমাণ তাপ দিয়েছ। তাহলে কোনো বস্তুটির উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে, বস্তুটির উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 50 ক্যালোরি তাপের প্রয়োজন। তাহলে এর উত্তর কি হবে? বস্তুটির উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 50 ক্যালোরি তাপের প্রয়োজন। কেন? তার কারণ 50 ক্যালোরি যে তাপের প্রয়োজন হচ্ছে সেটাই তো এমএস, এমএস ইজ ইকুয়াল টু 50, আর এমএস 50 মানেই হচ্ছে সেটাই হচ্ছে 50 গ্রাম জল সম। এমএস ইজ ইকুয়াল টু ডাব্লিউ। ঠিক আছে, এমএসটা কি? মাস ইন্টু স্পেসিফিক রেজিস্ট্যান্স 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, স্পেসিফিক হিট 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করা। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে কত ক্যালোরি তাপের প্রয়োজন লেগেছে? তোমার 50 ক্যালোরি তাপের প্রয়োজন হয়েছে। বা আমরা বলতে পারি যে তোমার যে বস্তুটির উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন সেই তাপ দিয়ে 50 গ্রাম জলের উষ্ণতা আমি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে পারি। তাহলে এটাকে অন্যভাবেও আমরা লিখতে পারি। ফাইন, এইবার চলে আসি আরেকটা প্রবলেমে, তাহলে বুঝতে পারবে। প্রবলেম করে যাই, ঠিক আছে? চলো। 1 কেজি ভরের 1 কেজি ভরের 1 কেজি ভরের কোনো ধাতু খণ্ডের 1 কেজি ভরের কোনো ধাতু খণ্ডের উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে 2300 ক্যালোরি তাপের প্রয়োজন। ধাতু খণ্ডটির আপেক্ষিক তাপ ও জলসম নির্ণয় করো। তাহলে এরকম যদি প্রশ্ন দেয় তাহলে দেখো প্রথমে আমি দেখে নিচ্ছি 1 কেজি ভর, তাহলে m ইজ ইকুয়াল টু 1 কেজি ইজ ইকুয়াল টু 1000 গ্রাম। কেন গ্রাম করলাম? কারণ ক্যালোরিতে দেওয়া আছে। আচ্ছা, h ইজ ইকুয়াল টু 2300 ক্যালোরি। উষ্ণতা বৃদ্ধি T ইজ ইকুয়াল টু, উষ্ণতা বৃদ্ধি হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রথম পার্টে আমরা জানি h ইজ ইকুয়াল টু m ইন্টু s ইন্টু t, তাহলে s ইজ ইকুয়াল টু h ডিভাইডেড বাই m ইন্টু t। তাহলে যদি প্রত্যেকের ভ্যালু h তোমার এখানে দেওয়া রয়েছে, নিচে m 100 গ্রাম, t উষ্ণতা বৃদ্ধি 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেগুলো যদি বসাই তাহলে অবশ্যই আমরা আপেক্ষিক তাপ আমরা বার করতে পারবো। আমি ভ্যালুটা ডাইরেক্ট লিখে দিচ্ছি, আমি এখন করছি না, সময় নেই। 0.115 কত আসছে? 0.115। তাহলে এককটা বসাতে ভুলবে না, ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এটা সিজিএস একক, সব সিজিএসে চলছে। তাহলে 0.115 পেল এস। তাহলে আমার সোজা জলসম কি করে বার করব? জলসম ইন গ্রাম ইজ ইকুয়াল টু এম ইন্টু এস। এম কত? 1000 ইন্টু 0.115 ইজ ইকুয়াল টু কত? 115 গ্রাম। তাহলে 115 গ্রাম জলসম, অর্থাৎ এতটা 1 ডিগ্রি সেলসিয়াস বস্তু ধাতুখণ্ডটার, যে ধাতুখণ্ডটা উইথ মাস কত নিয়েছো? 1 কেজি ভরের যে বস্তুখণ্ডটা নিয়েছো, সেই বস্তুখণ্ডটার উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন সেই তাপ দিয়ে কতটা জলের উষ্ণতা আমি 1 ডিগ্রি বাড়াতে পারবো?
115 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা যাবে। আমরা জল সম পেয়ে গেলাম 115 গ্রাম। এরকম যদি প্রবলেম আসে আশা করছি তোমরা করতে পারবে। নেক্সট যে পার্টটায় আমরা আসছি সেটা হচ্ছে, নেক্সট চলে আসি ক্যালোরিমিতি। ক্যালোরিমিতি, ক্যালোরিমেট্রি। তাহলে ক্যালোরিমিতির নীতিটা কি? তাহলে ক্যালোরিমিতি প্রথম হচ্ছে নীতি। দেখো দুটো ধাতু খণ্ড আছে, এটা T1 ডিগ্রি সেলসিয়াসে। এবার এটাকে আমি একটা সংযোগ করলাম কোনো একটা কন্ডাক্টর দিয়ে, অর্থাৎ যে কন্ডাক্টর হিট কন্ডাক্টর, তাপের সুপরিবাহী পদার্থ দিয়ে, বা দুটোকে লাগিয়ে দিলাম। তাহলে কি হলো? T2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যদি দেখা যায় দুটোর ভিতর উষ্ণতার পার্থক্য থাকতে পারবে, সেটা আমরা উষ্ণতা নিয়ে আগেও আলোচনা করেছি। তাহলে ক্যালোরিমিতি আর নতুন কথা কিছু বলছে না, বলছে দুটোর ভেতর তাপের যা খুশি হোক পরিমাণ, যার উষ্ণতা বেশি, যদি T1 ইজ গ্রেটার দেন T2 হয়, যার উষ্ণতা বেশি হবে সে আরেকটা বস্তুকে উষ্ণতা দেবে, এবং এই প্রসেসটা চলতে থাকবে সেই জলের সমোচ্চশীলতা ধর্মের মতো, যতক্ষণ না উচ্চতা সমান হচ্ছে জলের, সে জলের কোয়ান্টিটি যাই হোক না কেন, ঠিক না? তেমনি এখানে যার টেম্পারেচার বেশি সে আরেকজনকে টেম্পারেচার দেবে, এবং এই দেওয়া নেওয়া ততক্ষণ চলবে যতক্ষণ না দুজনের উষ্ণতা কতক্ষণ চলবে? when T1 is equal to T2, যতক্ষণ না দুটো বস্তুর উষ্ণতা এক হচ্ছে। দিস ইজ দ্য মানে ফান্ডামেন্টাল ল, মানে এটাই হচ্ছে নীতি কার? তোমার ক্যালোরিমিতির নীতি। ঠিক আছে, তাহলে দুটি ভিন্ন উষ্ণতার বস্তুর মধ্যে তাপীয় সংযোগ স্থাপন করলে, তাহলে দুটো ভিন্ন উষ্ণতার বস্তু আছে, তার ভিতরে সংযোগ করলাম কি দিয়ে? তাপীয় সংযোগ, যাতে হিটটা চলাচল করতে হবে। স্থাপন করলে বেশি উষ্ণতার বস্তু থেকে তাপ কম উষ্ণতার বস্তুতে সঞ্চালিত হয়, এবং এই তাপ সঞ্চালন ততক্ষণ চলে যতক্ষণ না দুটি বস্তুর উষ্ণতা সমান হচ্ছে। দিস ইজ দ্য, তার মানে কি দুটো ভিন্ন উষ্ণতায় থাকা দুটো বস্তুর মধ্যে তাপীয় সংযোগ স্থাপন করলে বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুতে তাপ সঞ্চালিত হয়, ঠিক আছে, এবং তাপ সঞ্চালিত হয় বেশি উষ্ণতা বস্তু থেকে থেকে তাপ কম উষ্ণতার বস্তুতে সঞ্চালিত হয় বা প্রবাহিত হয়, এবং সেই প্রবাহ ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না দুটো বস্তু উষ্ণতা সমান হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এটাকে যদি আমি ছোট্ট করে লিখি তাহলে আমরা বলবো যে উষ্ণ বস্তু কর্তৃক মোট বর্জিত তাপ, মানে যতটা সে বর্জন করেছে মোট তাপ, সমান শীতল বস্তু কর্তৃক মোট গৃহীত তাপ। তাহলে যতটা সে বর্জন করবে তাহলে
ততটাই সে গ্রহণ করবে, এবং এই প্রসেসটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না দুটো বস্তুর উষ্ণতা সমান হচ্ছে। তাহলে সিম্পল ইস্যু, এখানে কোনো জটিলতার কিছু নেই, কিন্তু একটা শর্ত আছে। ঠিক আছে, শর্তটা কি? ধরো এই যে এক্সপেরিমেন্টটা করছো সেটা হতে পারে দুটো সলিডের ভিতর, কিংবা একটা সলিড একটা লিকুইডের ভেতর, এটাকে সংযোগ করেছো দুটো বস্তুর ভিতর। তাহলে এই যে প্রসেসটা চালু করছি, যখন মনে রাখবে থার্মোডাইনামিক্সের ভাষায়, তোমার তাপগতিবিদ্যার ভাষায়, যে জিনিসটাকে আমি কনসিডার করছি, এক্সপেরিমেন্ট করছি, সেটাকে বলা হয় সিস্টেম বা তন্ত্র, বা আমরা অনেক সময় বস্তু সংস্থা বলে থাকি। এই ল্যাঙ্গুয়েজটা তোমাদের হয়তো বইয়ে রয়েছে। আমরা পরবর্তীকালে যেটাকে আমরা কনসিডার করছি, এক্সপেরিমেন্টে যেটুকুকে আমি দেখছি, লক্ষ্য করছি, অবজার্ভ করছি, সেটাকে বলা হয় সিস্টেম বা তন্ত্র, বা বলা হয় বস্তু সংস্থা। ঠিক আছে, তাহলে শর্তটা কি? 1 নম্বর হচ্ছে বস্তু সংস্থা ও পারিপার্শ্বিকের মধ্যে কোনো তাপের আদান প্রদান হবে না। তাহলে এটা কি? এটা হচ্ছে শর্ত। ঠিক আছে, একটা শর্ত মেনটেন করতে হবে। শর্তটা কি? যখনই এক্সপেরিমেন্টটা করছি, ক্যালোরিমিতির মূল নীতিটার যে কথা বলা হচ্ছে, তাহলে কি হচ্ছে, এটাকে ফলপ্রসূ করতে গেলে, দেখতে গেলে, যেটা আমরা ক্যালোরিমিটারে আমি অবজার্ভ করে থাকি, আমরা কি করে থাকি, যে বস্তু সংস্থা অর্থাৎ যেটাকে অবজার্ভ করছি, তাদের দুজনের ভিতর যার বেশি উষ্ণতা, সেখান থেকে কম উষ্ণতায় বস্তুতে তাপ সঞ্চালিত হচ্ছে, প্রবাহিত হচ্ছে, কিন্তু সেই তাপটা যেন আশেপাশে ছড়িয়ে না পড়ে। তাহলে সেটা করার জন্য একদম বিচ্ছিন্ন একটা জিনিস তৈরি করতে হবে, যে এক্সপেরিমেন্টটা যখন চলবে, পারিপার্শ্বিক মানে আশেপাশে যেন হিটটা ট্রান্সফার না হয়, সেরকম ইনসুলেটেড মেটেরিয়াল দিয়ে চারিদিকটা মুড়ে দিতে হবে, ইনসুলেটর দিয়ে, যাতে তাপটা এদিক ওদিক পারিপার্শ্বিকে ছড়িয়ে না পড়ে। যে সিস্টেমটাকে আমাদের তাপগতিবিদ্যার ভাষায় নিঃসঙ্গ একদম অ্যাডিয়াবেটিক সিস্টেম বলা হয়। যাই হোক, সেটা ইস্যু নয়। আশেপাশে যেন তাপ না হয়, যে এক্সপেরিমেন্টটা করছি তাদের দুজনের ভিতর যেন তাপ সঞ্চালন হয়। 2 নম্বর হচ্ছে এই বস্তু সংস্থায় থাকা বস্তুরা একে অপরের সঙ্গে যেন বিক্রিয়া না করে। তাহলে দুটি বস্তু নিয়েছি, তাদের ভিতর হিট ট্রান্সফার হচ্ছে, বেশি উষ্ণতা বস্তু থেকে কম উষ্ণতার বস্তুতে তাপ সঞ্চালিত হচ্ছে, প্রবাহিত হচ্ছে। তা তাদের ভিতরে যদি নিজেরা বিক্রিয়া করে, কেমিক্যাল রিয়াকশন করে ফেলে, তাহলে কি করে হবে? তাহলে তো কেমিক্যাল রিয়াকশনে তাপ উৎপন্ন হতে পারে, তাপ শোষিত হতে পারে, বিভিন্ন ফেনোমেনা হতে পারে, আমি তো অবজার্ভ করতে পারবো না। তাহলে যেন কোনো ধরনের কেমিক্যাল রিয়াকশন তাদের ভিতর না হয়। 3 নম্বর হচ্ছে বস্তু সংস্থায় থাকা একটি বস্তু কঠিন ও অপর বস্তুটি তরল হলে, একটা কঠিন আর একটা যদি তরল হয়, তাহলে কি হবে? কঠিন বস্তুটি যেন তরলে দ্রবীভূত না হয়। তাহলে একটা কঠিন থেকে একটা তরলে হিট ট্রান্সফারকে আমি অবজার্ভ করছি। তাহলে সেক্ষেত্রে কঠিনটা যদি তরলে গুলে গেল, তাহলে তো এক্সপেরিমেন্টটা হবে না। তাহলে এটাকেও নজরে রাখতে হবে। তাহলে এইগুলোই হচ্ছে তোমার ক্যালোরিমিতির নীতি পড়ালাম, আর তার সঙ্গে কি কি সতর্কতা, কি কি শর্ত রয়েছে, সেটাকে আমাদের মেনটেন করতে হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে যেটা বলার, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, এখন যা সময়, আমি আর সময় দিতে পারবো না, নেক্সটটা পরের দিন পড়াবো। ক্যালোরিমিটার যেখানে হিটটাকে মাপা হয়, অ্যাকচুয়ালি হিট ইনডাইরেক্ট ওয়েতে মাপা হয়, টেম্পারেচার
পার্থক্য যেটা উষ্ণতার পার্থক্য সেটা নিয়েই মাপা হয়ে থাকে, সেইভাবে করেই ফর্মুলায় ফেলে হিটটাকে মাপা হয়ে থাকে। ঠিক আছে, এরকম একটা তামার পাত্র নেওয়া হয়, তামার একটা আলোড়ক যেটা আলোড়ন ফেলা হয়, যেমন ধরো একটা ওয়াটার তার একটা উষ্ণতা রয়েছে, তারপরে এখানে বরফ জল দিয়ে দিলাম, তাহলে টেম্পারেচার ক্যালোরিমিতি নীতি অনুসারে বরফের উষ্ণতা আর জলের উষ্ণতা দুটোকে ইকুয়াল হবে, করার পর টেম্পারেচার একটা ডিফারেন্স হবে, সেই টেম্পারেচার ডিফারেন্স থেকে উষ্ণতার পার্থক্য থেকে কতটা হিট ট্রান্সফার হলো সেইগুলো আমরা মেপে থাকি। তাহলে এরকম একটা পাত্র নিয়ে সিম্পল একটা ইনস্ট্রুমেন্ট তামার পাত্র, তার ভিতর তামার একটা আলোড়ক দিয়ে আমি এই এক্সপেরিমেন্টগুলো করে উষ্ণতার পার্থক্য সেটাকে আমি অবজার্ভ করি। এই সিস্টেমটাকে ওরকম একইভাবে অ্যাডিয়াবেটিক সিস্টেমের ভিতর রাখা হয়, অর্থাৎ একটা বিচ্ছিন্ন একটা জায়গায় রাখা হয় যাতে পারিপার্শ্বিকের ভিতর তাপের আদান প্রদান না হয়, এবং উষ্ণতার পার্থক্য থেকে আমি হিটটাকে মেপে থাকি, এইচ এর মানটাকে আমরা নির্ণয় করে থাকি। ঠিক আছে, দিস ইজ ক্যালোরিমিটার। তাহলে আজকে মোটামুটি এখানে করছি, কারণ এরপরে তাপ এবং উষ্ণতার কার্য, হিট অ্যান্ড ওয়ার্ক, এর ভিতরে একটা সম্পর্ক রয়েছে তাপ এবং কার্যের ভিতরে। ঠিক আছে, তাহলে সেটা আর তার সঙ্গে আছে যেটা রয়েছে সেটা হচ্ছে ল্যাটেন্ট হিট, অর্থাৎ যেটা লস্ট হিট বলছিলাম, অবস্থার পরিবর্তন করতে যে তাপের প্রয়োজন, সেটাকে লাস্ট আরেকটা পার্ট করে ছেড়ে দেবো। ঠিক আছে, আজকে ভেবেছিলাম যে তাপ এবং কার্যের ভিতর সম্পর্ক, যেটা তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা পাই, ঠিক আছে, যেখানে বলা হচ্ছে যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে যে তাপ উৎপন্ন হয় সেই দুটো একে অপরের সঙ্গে একটা সমানুপাতিক সম্পর্কযুক্ত। ঠিক আছে, তাহলে সেই কথাটা আরেকটু বিস্তারিতভাবে আমরা অ্যানালাইজ করব এর পরের পার্টে। এই পার্টটা এখানেই কিন্তু শেষ করছি। অনেকের মনে হতে পারে যে স্যার অনেক জিনিসই তো পড়লাম, অ্যাকচুয়ালি আমি চাই না যে তাপ 9-10 স্ট্যান্ডার্ডে যেটুকু পড়বে সেটা যেন কোথাও কোনো ফাঁক ফোকর না থাকে। ঠিক আছে, হিট যেটুকু পড়ার দরকার সেটা বইয়ে হয়তো তুমি বলতে পারো যে সব জিনিস তো নেই স্যার, বইয়ে তো ক্যালোরিমিতি, ওয়ার্ক মানে কার্য এবং তাপের সম্পর্ক, লিন তাপ, হ্যাঁ, এইগুলো কয়েকটা বিষয় রয়েছে, কিন্তু এগুলোও তো বিভিন্ন সময় থেকে থাকে। ঠিক আছে, না বিভিন্ন সময় চলে আসে এই ঘটনাগুলো, খুব ফান্ডামেন্টাল জিনিস হিটের 9-10-এর জন্য। তাই আমি হিটটাকে পুরোটা পড়লাম, যাদের মনে হবে পুরোটা দেখবে, আর যাদের মন হয় না যে স্যার অতটা দেখবো না, বইয়ে যেটুকু আছে সেটুকু পড়লেই হবে, তাহলে সেটুকু দেখবে। এটা তোমাদের পুরোপুরি ফ্রিডম। আর যার মন হচ্ছে দেখবই না স্যার ভিডিও, দেখবে না। ঠিক আছে, এটা পুরোপুরি তোমাদের সেটা ইচ্ছার উপরে, সেটা কোনো জোর নেই, দেখতেই হবে, কিছু করতে হবে না। আমার মনে হয়েছে স্টুডেন্টরা এখন সাফার করছে, সেই জন্যই করা, আগেও বলেছি, বারে বারে বলি। ঠিক আছে না, মন হলে দেখবে, ভালো লাগলে দেখবে, আশা করি যে ভালোভাবেই বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।